12টা 12:30 বা 1টার দিকে উনি নিজেই কিন্তু অ্যাম্বুলেন্স একটা পাঠিয়ে দিয়েছিলেন যাতে আমরা তারেক ভাইকে হাসপাতালে নেই। আশঙ্কা করছেন যে তারেক ভাইয়ের লাঙে যেহেতু একটানা স্যালাইন যাচ্ছে এবং উনি গরম টেম্পারেচারটা কিন্তু ডিফারেন্ট, উনি কিন্তু রোদের ভিতরে থাকছেন, এখানে রোদের ভিতরে পড়ে স্যালাইন নিলে আপনারা জানেন যে লাংটা খুব রিস্কে থাকে, লাগে পানি জমে যায়। সেই কারণে ডাক্তার বলেছেন ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। 130-32 ঘন্টা রোদ এবং মানে সব কিছু মিলে এটা তামাশা মস্করের ব্যাপার না ভাই, এটা মানুষের জীবন। আপনাদের কি হসপিটালে নেওয়ার কোনো পরিকল্পনা? আমরা ওনাকে বারবার জোর করছি, এখন মানে আমরা নিজেরাও করছি, যারা অন্যরা যারা সমর্থক এসছেন ওনারাও বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ববৃন্দ আসছে তারাও ওনাদেরকে রিকোয়েস্ট করছেন যে আপনি অনশনটা ভাঙেন। উনি কিছুতেই অনশন ভাঙবেন না। আপনারা জানেন যে তারেক ভাই হচ্ছে ওই যে মনে আছে জুলাইয়ে বলেছিল যে স্যার গুলি করি একটা পরে বাকিটি নড়ে না। ওরা তো আমাদের সন্তান ভাই ছিল না, ওদের একটা ব্লাড গ্রুপ ছিল, একটা ক্যারেক্টার ছিল। এই যে তারেক ভাইকে দেখছেন এখানে রাস্তায় ধুলায় পড়ে আছে, তারেক ভাই কিন্তু সেই ক্যারেক্টার। এই জিনিসটা নির্বাচন কমিশনে অথবা যারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন তাদের উদ্দেশ্য শুধু আমি এই কথাটা বলবো। আবু সাইদ কি বলেছিল মনে আছে আপনাদের, যে সংস্কার করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। যাই হোক, আমি এটাকে জুলাইয়ের সাথে মেলানো ঠিক হবে না, মিলাচ্ছি না, কিন্তু আমি শুধু ক্যারেক্টারটা বোঝানোর চেষ্টা করছি যে আমজনতার তারেক ভাইয়ের ক্যারেক্টারটা কেমন, এই জন্যই বললাম। আর নির্বাচন কমিশনের সামনে আমি আবার বলবো, এখানে দয়া দাক্ষিণ্যের জন্য আমরা দাঁড়াই নাই। অনেক মিডিয়া প্রচার করছে যে এরা তাহলে অনশন করে সবাই পেয়ে যাক। নো, এই যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার সংস্কারের যে প্রস্তাবনা ছিল বদিউল আলম সাহেবের আন্ডারে নেতৃত্বে, তার একটা সুপারিশ মালা এই ইউনূস সরকার গ্রহণ করেন নাই। 90-এর যে ধারাটা ছিল, বহু বছর ধরে মানুষ বলে আসছে যে এটা একটা কালো আইন, একটা কালো ধারা, একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার সাথে 90-এর যে নীতিমালা আছে সেটা যায় না, কমপ্লিটলি এটা কন্ট্রাডিক্টরি। আপনি গণতন্ত্রের পথে যেতে চান, রাইট, কিন্তু যাওয়ার প্রক্রিয়াটাকে, আপনার যাওয়ার যে এলিজিবিলিটি থাকে সেইটার প্রক্রিয়াটাকে আপনি করে রেখেছেন চরম অগণতান্ত্রিক। তাহলে সেইখান থেকে আপনি কাকে পাবেন? আপনি ডেস্টিনি রফিকুল আলমকে পাবেন, আপনি ব্যাংকের টাকা চোরকে পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসটা ভাঙার একটা উসিলা তৈরি হয়ে গেল। আমি তো এখন দেখছি যে আমাদের ভাইদের সমর্থকদের আপাদের একটা আপা তো 2 দিন ধরে তারেক ভাইয়ের মাথার কাছে বসে আছে, উনি নিজেও পানি খাচ্ছেন না, খাবার খাচ্ছেন না, উনি তো আমজনতা দলের কেউ না। পয়েন্ট ইজ যে তারেক রহমান, আমজনতা তারেক রহমান সত্যিকারের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছেন, এটুকুই শুধু আমি বলবো। আর এই রাস্তায় উনি যে রাস্তাটা দেখালেন, বিভিন্ন আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে, সামাজিক রাজনৈতিক নাগরিক সংগঠন আছে, যারা বাংলাদেশপন্থী এবং যারা মনে করে রাজনীতির যে একটা এলিটিজম চলছে, রাজনীতির ভিতরেও কিন্তু একটা মাফিয়াতন্ত্র চলছে। সেই মাফিয়াতন্ত্র কারা? দেখবেন একটাই জোট, যারা ব্যাংকের টাকাটা চুরি করে, যারা ঘুষটা খায়, যারা আপনার জমি দখল করবে, যারা ওর জমি দখল করবে, ঠিক আছে, এবং তারা নিজেরাই সরকার হবে, নিজেরাই বিরোধী পক্ষ হবে। যেমন আমরা এনসিপিকে কি দেখি, এনসিপি সরকারেও আছে, আবার এনসিপি সরকারের বিপক্ষেও আছে, এবং সেখানে আমজনতার দলের যেটা সত্যিকারে খেটে খাওয়া মানুষের রাজনীতি, হ্যাঁ, খেটে খাওয়া মানুষের যে ভোকাল, সেই রাজনীতি দলটাকে ওনারা প্রাতিষ্ঠানিক ফর্মালাইজড করতে চান না, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ওনারা দিতে চান না।
এটাকে সরিয়ে ফেলতে চান, মেটিকুলাস প্ল্যান।